আসসালামু আলাইকুম। কালো জাদুর কারণে স্ত্রীর পরিবারের উপর নেমে আসে এক ভয়ানক বিপদ। যে বিপদে প্রথমেই মারা যায় তার হাজবেন্ড, আর এরপর তার উপর চলতে থাকে এক জিনের প্রকোপ। শুধুমাত্র তাই নয়, যে সামান তাকে সাহায্য করতে যায় তারও নির্মমভাবে মৃত্যু হয়। জানা যায় তার অতীত থেকেই কেউ একজন তার উপর কালো জাদু করেছে। ওই ব্যক্তি কে? কারই বা স্ত্রীর সাথে এত বড় শত্রুতা যে সে তার পুরো পরিবারকে শেষ করে দিতে চায়, তাও আবার স্ত্রীর সামনে তিলে তিলে। জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যা নেওয়া হয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর মুভি কাফির থেকে। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা এক হ্যাপি ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে ছিল বাবা মা এবং তাদের 2 সন্তান। বাবার নাম ছিল রেহমাত, মায়ের নাম ছিল সিরি। 2 ছেলে মেয়ে দিনা এবং আন্দি। বাইরে বিদ্যুৎ চমকিয়ে ঝড় হচ্ছিল। ভেতরে মা মজাদার খাবার রান্না করছিল। মেয়ে ব্যস্ত ছিল বই পড়ায়। বাবা বসে পিয়ানো বাজাচ্ছিল। এরই মাঝে হঠাৎ করে জানালা খুলে যায়। বাইরে বিদ্যুৎ চমকাতে দেখে সিরি চলে যায় জানালা আটকাতে। এমন সময় সে এক ঝলক কাউকে যেন দেখতে পায়। তবে তখনই রেহমাত সেখানে চলে আসায় সে এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। দিনা এসে খেতে চাইলে তার বাবা মা চলে যায় খাবার রেডি করতে। ওই সময় তার বাড়ির বাইরে আমরা কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এখন খাবারের টেবিলে বসে তারা একে অন্যের প্রশংসা করছিল। আমরা দেখতে পাই রেহমাত তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত। এমনকি সে সব সময় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকত। তারা খাবার খাচ্ছিল এবং এসব নিয়েই কথা বলছিল। এমন সময় হঠাৎ করেই রেহমাতের বিষম লাগে। তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। সিরি কি করবে তা বুঝে উঠতে পারছিল না। সে দ্রুত দিনাকে ডক্টরের কাছে কল দিতে বলে। দিনা কল দিতে চলে যায়। এরই মাঝে স্ত্রী লক্ষ্য করে রেহমাতের গলা থেকে এক টুকরো কাঁচ বেরিয়ে এসেছে। তখনও পর্যন্ত তার মুখ থেকে রক্ত পড়েই যাচ্ছিল। এদিকে ততক্ষণে তাদের ছেলে আন্দিও বাড়িতে ফিরে এসেছিল। আর এই ঝোড়ো রাতে এরকম ভয়ানক এক দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু ঘটে রেহমাতের। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়েছিল স্ত্রী। সে একেবারেই একা হয়ে পড়েছিল। দোয়া অনুষ্ঠান শেষে সকলে যখন বাড়ি ফিরছিল, তখন সে একা ঘরে বসে কাঁদছিল। তার সামনে ছিল রুমালে পেঁচানো ওই কাচের টুকরোটি, যেটাতে তখনও পর্যন্ত রেহমাতের তাজা রক্ত লাগানো ছিল। সিরি সেটাকে রুমালে করে নিজের কাছে রেখে দেয়। এখন এই ঘটনার কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে তখনও পর্যন্ত সিরি নিজেকে সামলে নিতে পারেনি। দিনা চেষ্টা করছিল তার মাকে বোঝানোর। তখন সিরি বলে ওঠে, দিনা কি জানে একটা মানুষ মারা যাওয়ার পর তার আত্মা 40 দিন পর্যন্ত তার প্রিয়জনের আশেপাশেই ঘোরাঘুরি করে। এর মানে তাদের বাবা এখনো পর্যন্ত তাদের সাথেই আছে। একথা শুনে দিনার গা যেন ছমছম করে ওঠে। সে ভয়ে ভয়ে আশেপাশে তাকাতে থাকে। এরই মাঝে আচমকা দরজার কাছে একজন লোক চলে আসে, যাকে দেখে দিনা চমকে উঠেছিল। লোকটি মূলত তাদের ভাঙা সিলিং ঠিক করতে এসেছিল। লোকটিকে সিরিই ডেকে পাঠিয়েছিল। কাজ শেষ করে সে তখন সেখান থেকে চলে যায়। দিনা বলতে থাকে তার মা বাইরে থেকে লোক ডাকতে গেল কেন। আন্দি এবং দিনাকে বললেই তো তারা 2 ভাই বোন মিলে সিলিং ঠিক করে দিত। যাই হোক, এখন সে খাবার দাবার টেবিলে ঠিক করতে থাকে। এরই মাঝে আন্দি সেখানে বৃষ্টির মাঝে চলে আসে তার এক বান্ধবীকে নিয়ে। তার বান্ধবীর নাম ছিল হানুম। হানুমকে এখানে সে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সিরি তাকে খাবার খেয়ে যেতে বলে। হানুম এতে রাজি হয়ে যায়। খাবারের আগে আন্দি একটা গান ছাড়ে। এই গানটাই ওই রাতে রেহমাত গাচ্ছিল। এটা রেহমাতের ফেভারিট গান, যে কারণে সিরি এই গানের আওয়াজ শুনেই অনেক বেশি বিচলিত হয়ে পড়ে। সে আন্দিকে বলে তখনই গানটি থামিয়ে দিতে। এই নিয়ে তাদের মা ছেলের মধ্যে চিল্লাপাল্লা হচ্ছিল, যা বাইরে থেকে শুনছিল হানুম। তখনই রুমের দরজা আপনা আপনি খুলে যায়। সেখানে আমরা স্ত্রী এবং রেহমাতের ছবি দেখতে পাই। এরই মাঝে আন্দি সেখানে আসে এবং মিউজিকটি থামিয়ে দেয়। হানুম এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে হানুমকে ব্যাপারটা বুঝিয়ে বলে। এখন তারা 4 জন একসাথে খাবার খেতে বসে। এখানে আন্দি এবং হানুমের পরিচয় বেশি দিন হয়নি, তবে তাদের কথা থেকে বোঝাই যাচ্ছিল যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এই ব্যাপারটা দিনাও অনুভব করে। তাই সে এখানে তার ভাইকে নিয়ে একটু মজা করে। হানুম জানায় সে অনেক মজাদার চিকেন স্যুপ বানাতে পারে, যেটা সে তার মায়ের কাছ থেকে শিখেছে। একদিন সে তাদের জন্য এই খাবার বানিয়ে নিয়ে আসবে। এখন এভাবেই কথা বলতে বলতে হঠাৎ করেই আন্দির বিষম লাগে। যদিও এতে খুব একটা সমস্যা হয় না,
তবে এটা দেখে সিরি অনেকটা ঘাবড়ে গিয়েছিল, যেন সে ভয় পাচ্ছিল রেহমাতের মতো আন্দিকেও হারানোর। তবে সে এটা তাদের কাউকেই বুঝতে দিতে চায় না। খাবার খাওয়া শেষ করে হানুম এবং আন্দি কথা বলছিল, যেখানে হানুম জানতে চায় তাদের বাবার কি হয়েছিল। আন্দি এখানে মিথ্যা বলে যে তাদের বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। সে এখানে আরও বলে যে সিরির জীবন একদমই বদলে গিয়েছে তাদের বাবা চলে যাওয়ার পর থেকে। সে তার পছন্দের গান শোনা দূরের কথা, তার পছন্দের খাবার রান্না করে না, তার পছন্দের পোশাক পরে না। সে যেন রেহমাতকে হারিয়ে বাঁচাই বন্ধ করে দিয়েছে। এই সকল কথা শুনে সিরির জন্য ভীষণ খারাপ লাগে হানুমের। এই নিয়ে তাদের কথা হচ্ছিল, এমন সময় রান্নাঘর থেকে আওয়াজ ভেসে আসে। তারা ছুটে গিয়ে দেখতে পায় তাদের মা পড়ে গিয়েছে, তার হাত থেকে কিছু প্লেট পড়ে ভেঙেও গিয়েছে। সে জানায় হঠাৎ করেই তার পাটা মচকে গিয়েছে, যে কারণে হয়তোবা এমনটি হয়েছে। রাতের বেলা আমরা দেখতে পাই তার পায়ে সত্যিই আঘাত লেগেছিল। তবে এখানে এক শয়তানি ছায়াকে দেখা যায়, যেন সে ওই ক্ষত থেকে জীবনী শক্তি শুষে নিচ্ছিল। এরই মাঝে পিয়ানো বাজানোর আওয়াজ শোনা যায়। শ্রী মনে করে হয়তোবা আন্দি তাদের বাবার ওই মিউজিকটি আবারও বাজাচ্ছে, তাই তাকে বারণ দেওয়ার জন্য সে রুম থেকে বের হতেই চমকে যায়, কেননা সেখানে কেউই ছিল না। চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। এরই মাঝে পিয়ানোটি আবারও বাজতে শুরু করে। তখন সিরির মনে হয় হয়তোবা তার হাজবেন্ড রেহমাতের আত্মা তার আশেপাশেই আছে। তাই তো এটা দেখার জন্য সে পিয়ানোর কাছে এগিয়ে যায়। সে সেটার ঢাকনা খুলতেই চমকে ওঠে। দেখে মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন পিয়ানো বাজাচ্ছে। এমন সময় তার পেছন থেকে কারো ছায়া দেখা যায়। পিছে ঘুরতেই সে চিৎকার করে ওঠে। দেখা যায় তার ছেলে আন্দি সেখানে এসেছে। সে তার মাকে সামলে ঘরে শুইয়ে দেয় এবং এসব নিয়ে বেশি একটা ভাবতে নিষেধ করে। এখন আন্দি চলে যাওয়ার পর শ্রী লক্ষ্য করে তার সিলিংয়ের যে সমস্যাটা ছিল সেটা আবারও ফেরত চলে এসেছে এবং সেখান থেকে বৃষ্টির পানি পড়ছে। ফলে সে একটু অবাক হয়। পরদিন সকালেই সে ওই লোকটিকে আবারও বলে তার ঘরের সিলিংটি ঠিক করে দিতে। এখন এরপর আমরা তাকে রান্নাঘরে স্যুপ বানাতে দেখতে পাই। ওই সময় তাকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে আন্দি। সে তাকে বলে আজ তার প্রফেসর আসেনি, যে কারণে সে তাড়াতাড়ি চলে এসেছে। কথা বলতে বলতে সে ভেতরে চলে যায়। ভেতর থেকে সে বলতে থাকে যে সে চিকেন স্যুপ খেতে চায়। উত্তরে স্ত্রী বলে সে এই খাবার বানায় না, এটা কি আন্দি জানে না? তখন আর আন্দির কোনো সারা শব্দ পাওয়া যায় না। তাই সিরি তার সাথে কথা বলার জন্য তার রুমে গেলে সে দেখতে পায় সেখানে কেউই নেই। সে কিছু বুঝে ওঠার আগেই রান্নাঘরে আওয়াজ হতে থাকে। সে সেদিকে গেলে দেখতে পায় টেবিলের উপর থেকে তার স্যুপের পাত্রটি আপনা আপনি নড়তে নড়তে নিচে পড়ে যাচ্ছে, যা দেখে সে চমকে ওঠে। তখনই বাড়িতে কাউকে আসতে দেখা যায়। লাইট আপনা আপনি জ্বলে ওঠে। সালাম দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আন্দি, যা দেখে অবাক হয়ে যায় সিরি। একটু আগেই তো আন্দি ভেতরে এলো এবং তার সাথে কথা বলল। এবার যেন স্ত্রী আন্দিকে বিশ্বাস করতে পারছিল না। সে তাকে এই ব্যাপারে জেরা করতে থাকে। আন্দি বলে সে হয়তো বা বেশি ভাবছে, হতে পারে সে আন্দিকে মিস করছিল, এজন্য এমন কিছু অনুভব করেছে। শ্রী ওই চিকেন স্যুপের কথাও বলে, তবে এটা কখনোই সম্ভব ছিল না বলে আন্দি জানায়। এমনকি সে এই ব্যাপারে বিশ্বাস করানোর জন্য তাকে টেনে নিয়ে যায় রান্নাঘরের দিকে। আর এরপর ফ্লোর এবং টেবিল সে নিজেই পরিষ্কার করতে থাকে। তখনও সিরি সেখানে যেতে ভয় পাচ্ছিল। এমন সময় আচমকা তার মেয়ে দিনা তার পিছে চলে আসে। ফলে সে আরো ঘাবড়ে যায়। ওই দিন যেহেতু সিরির বানানো খাবার নষ্ট হয়ে গিয়েছিল, তাই হানুম তাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। এখানে সে যখন তাদের সামনে খাবারগুলো রাখছিল, অবাক চোখে আন্দি তার দিকে তাকিয়েছিল। সে এখানে হানুমকে নিজের ফিউচার ওয়াইফ হিসাবে সম্বোধনও করে, যা শুনে হানুম লজ্জা পেয়ে যায়। হানুম এখানে স্ত্রীর জন্য একটা স্পেশাল খাবারও নিয়ে এসেছিল, আর এটা ছিল চিকেন স্যুপ, যা দেখে সিরি ইতস্তত বোধ করতে আরম্ভ করে। একে তো রেহমাতের ফেভারিট খাবার, এর উপর আবার রেহমাতের মৃত্যুর দিন সে এটাই খাচ্ছিল। ফলে সে নিজেই খাবারটি রান্না করতে অথবা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তবুও যেহেতু হানুম তার জন্য স্পেশালি বানিয়ে এনেছে, তাই সে এই খাবার একটু টেস্ট করে এবং হানুমের রান্নার প্রশংসা করে। তখন হানুম বলে তার মায়ের কাছ থেকে সে এই রান্না শিখেছে। তাদের একটা ক্যাটারিংয়ের শপও আছে, যেটা তার মায়ের নামে খোলা। এখন রাতের বেলায় তারা সকলে বসে আড্ডা দিচ্ছিল। পিয়ানো বাজাচ্ছিল আন্দি। তবে এখানে হানুম লক্ষ্য করে যে সিরি এক ধ্যানে কোনো একদিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা নিয়ে ভাবছে। কিন্তু আমরা দেখতে পাই স্ত্রী বিড়বিড় করে কিছু একটা পড়ছিল। হঠাৎ করেই বিদ্যুৎ চমকে উঠলে তার হুঁশ ফেরে।
সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। বাইরে এত ঝড় বৃষ্টির মধ্যে হানুমের বাড়ি ফেরা একদমই ঠিক হবে না, যে কারণে তারা সিদ্ধান্ত নেয় আজ রাতটা হানুম এখানেই কাটাবে। তবে সিরি তাকে বলে যে সে যেন তার মাকে এই ব্যাপারটা ফোনে বলতে ভোলে না। একথা বলে সে রুমে চলে যায়। তার সাথে দিনাও গিয়েছিল তার পায়ে তেল মালিশ করতে। ওই সময় সে দেখতে পায় তার পায়ে হওয়া ওই ক্ষতটি আরো বেশি বেড়ে গিয়েছে, যে কারণে শ্রীর অনেক ব্যথাও হয়েছে। শ্রী তখন উপরের সিলিংয়ের দিকে তাকায়। সিলিংয়ে থাকা ওই সমস্যাটিও বেড়ে চলেছিল, যেন এটা কিছু একটার ইঙ্গিত দিচ্ছিল। শ্রীও এই ব্যাপারটা অনুভব করতে পারছিল। তাই সে দিনাকে এই ব্যাপারটা বলে যে তাদের বাবা তাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। এরই মাঝে বিদ্যুৎ চমকে ওঠে, লাইট চলে যায়। দিনা ল্যাম্প আনতে যেতে চাইলে সিরি তাকে যেতে দিতে চায় না। তবুও সে মাকে বুঝিয়ে বাইরে চলে যায় ল্যাম্প আনতে। সে যখন সেটা নিচ্ছিল এমন সময় আন্ধি এসে আচমকা তাকে ভয় দেখায়। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই সেখানে হানুম চলে আসে একটা বাতি হাতে। সে তাকে এটা নিয়ে তার মায়ের ঘরে যেতে বলে। পুরো রাত ধরে এরকমই ঝড় বৃষ্টি চলতে থাকে। শ্রী যেন ঘুমিয়ে স্বস্তি পাচ্ছিল না, সেই সাথে পাচ্ছিল না হানুমও। আন্দি ড্রয়িং রুমে শুয়েছিল, তাই সে তার জন্য একটা চাদর নিয়ে যায়। ওই সময় শ্রীরও ঘুম ভেঙে গিয়েছিল। তার ঘর ছিল পুরো অন্ধকার, যে কারণে সে ড্রয়ার থেকে মেঝের কাঠি বের করে এবং সেটা দিয়ে বাতি জ্বালাতে যায়। তবে সে বাতির কাছে যাওয়া মাত্রই সেখানে আগুনের ফুলকি দেখা যায়, যার ফলে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তার চিৎকার শুনে হানুম সেদিকে চলে যায়। ওই সময় সিরির ঘরে থাকা বাতির আলোতে আমরা দেখতে পাই সিরির ঘরে কোনো এক কালো শক্তি প্রবেশ করেছে, যেটা কিনা আস্তে আস্তে চলে যাচ্ছে সিলিংয়ের দিকে। সিরিও এগুলো দেখতে পায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখনই ঘরে ঢোকে হানুম এবং স্ত্রীকে এরকম অজ্ঞান অবস্থায় পেয়ে সে অনেকটা ঘাবড়ে যায়। পরদিন দিনা এবং আন্দি মিলে স্ত্রীকে নিয়ে যায় হসপিটালে। সেখানে তার শারীরিকভাবে কোনো রকম সমস্যায় ধরা পড়ে না, সে একদমই সুস্থ ছিল। ফিরে যাওয়ার সময় তারা একটা বাড়ির সামনে দিয়ে যায়, যেখানে আমরা একজন শামান জারোকে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল সে স্ত্রীকে আগে থেকেই চেনে। সেই সাথে সেখানে জারোর স্ত্রীও উপস্থিত ছিল। এখন ওই দিন বাড়িতে ফেরার পর আমরা দেখতে পাই স্ত্রীর ঘরের সিলিং তখনও ঠিক করা হচ্ছিল। তার জন্য চা করে নিয়ে এসেছিল হানুম। তাকে চা দিয়ে সে দিনার সাথে কথা বলতে ভেতরে চলে যায়। ওই সময় সিলিং ঠিক করা লোকটি স্ত্রীকে এসে জানায় যে এই দিয়ে সে অনেকবার সিলিংটা ঠিক করেছে, তবে প্রতি রাতে আবারও আগের থেকেও বেশি খারাপ হয়ে যায় এই কাজ। তাই সে আর এই কাজটি করবে না, আর সে বাড়ি ফিরে যাবে। একথা বলে সে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হানুমকেও বাড়িতে এগিয়ে দেওয়ার জন্য আন্দি তাকে নিয়ে বের হয়। পথে তারা একটা লেকের পাড়ে যায় এবং সেখানেই আনন্দ করতে থাকে। এখানে আন্দি তার বাবার প্রশংসা করলে হানুম বলে তার মা অনেক সৌভাগ্যবতী ছিল যে তার মতো একজন হাজবেন্ড পেয়েছিল। প্রত্যুত্তরে আন্দি বলে যে সে তো নিজেও সৌভাগ্যবতী হতে চলেছে, কেননা সে আন্দির মতো একজন হাজবেন্ড পেতে চলেছে। এভাবেই আনন্দের সাথে তারা ওই সময়টি কাটায়। রাতে ডিনারের টেবিলে শ্রী তখনও মনমরা হয়ে পড়েছিল, যেটা দেখে এবার আর আন্দির ভালো লাগে না। সে তার মাকে বলতে থাকে যে তারাও তাদের বাবাকে হারিয়েছে, তবে তারা যদি সামনের দিকে না এগোয় জীবনে, তাহলে তাদের বাবা কখনোই শান্তি পাবে না। তাই স্ত্রীরও নিজেকে সামলে নেওয়া উচিত। একথা বলতে না বলতেই স্ত্রীর হঠাৎ করেই বিষম লাগে, যেন তার গলায় কিছু একটা আটকে গিয়েছিল। হঠাৎ করেই তার অনেক বেশি কাশি হতে থাকে এবং মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। পরদিন তাকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়। তার কোনো রকম রোগই ধরা পড়ে না। তখন তার গলা থেকে বের হওয়া ওই কাচের টুকরোটা দিনা ডক্টরকে দেখায়। এটা দেখে ডক্টর ধারণা করে যে স্ত্রীর মানসিক অবস্থা একদমই ভালো নেই। তার হাজবেন্ডের যেহেতু এভাবে মৃত্যু হয়েছিল, হতে পারে এই কাচের টুকরোটা সে নিজেই খেয়ে ফেলেছিল নিজের হাজবেন্ডের কথা মনে করে। ফলে মাকে নিয়ে দুই ভাই বোন আরো বেশি চিন্তায় পড়ে যায়। রাতের বেলা দিনা যখন সিঁড়ির কাপড় চোপড় গোছাচ্ছিল, তখন সে ড্রয়ারের ভেতরে ওই কাচের টুকরোটা পায়, সেই সাথে রক্তমাখা রুমাল, যেটা রেহমাতের গলা থেকে বের হয়েছিল। তখনই স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং সে তাকে রুম থেকে চলে যেতে বলে। তবে সুযোগ বুঝে দিনা লুকিয়ে ওই কাচের টুকরোটা নিজের সাথে করে নিয়ে আসে। পরদিন সে এটা আন্দিকে দেখায়। তার মনে হচ্ছিল তাদের বাবার সাথে যা কিছু ঘটেছে একই জিনিস ঘটতে চলেছে তাদের মায়ের সাথেও। তবে আন্দির এমনটি মনে হচ্ছিল না। তার মতে সবকিছুই স্বাভাবিক আছে। তাদের মা শুধুমাত্র তাদের বাবাকে ভুলতে পারছে না।
এ বাদে আর কিছুই না। এখানে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। দিনা এক পর্যায়ে না পেরে বলে আন্দি কবে সাবধান হবে, বাবা তো মারাই গিয়েছে, এবার কি সে তার মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করছে? এ কথা শুনে আন্দি এবার থমকে যায়। সে এবার ঠান্ডা মাথায় বলে যে সে এই ব্যাপারটাকে এখন গুরুত্ব দিয়ে দেখবে, পরবর্তীতে তাকে জানাবে যে তাদের কি করা উচিত। পরদিন সকালে দিনা এবং আন্দি কারোরই স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, তবে শ্রী তাদেরকে জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। ইচ্ছা না থাকা সত্ত্বেও মাকে এইভাবে একা রেখে তাদের চলে যেতে হয়। তারা বেরিয়ে যাওয়া মাত্রই শ্রী দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের পথ ধরে সে গিয়ে পৌঁছায় জারোর বাড়িতে। সামান জারো বাড়িতে ফেরে দুটো কালো মুরগি হাতে নিয়ে, যেন সে আগে থেকেই জানতো শ্রী তার সাথে দেখা করতে আসবে। সে কালো জাদুর রিচুয়াল করা ঘরের ভেতরে ঢুকে যায়। শ্রীও তার পিছ পিছ ঘরে ঢুকে যায়। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে শ্রী ২০ বছর আগে জারোর কাছে এসেছিল। জারো জিজ্ঞাসা করে এখন সে আবার কেন এসেছে। শ্রী বলে সে অদ্ভুত কিছু অনুভব করছে। তখন জারো তার হাতে একটা ডিম দেয় আর এরপর কিছু একটা পড়তে আরম্ভ করে। সে একটা বাটি তার দিকে এগিয়ে দিয়ে বলে ডিমটি ভাঙতে। ডিমটি ফাটানোর সাথে সাথেই সে দেখতে পায় ডিমের ভেতরের কুসুম কালো হয়ে গিয়েছে। এর মানে তার উপর কালো জাদু করা হয়েছে, আর এই ভয়ানক কালো জাদু তাকে দ্রুত তুলতে হবে। যা শোনা মাত্রই শ্রী তাকে নিয়ে যায় নিজের বাড়িতে। জারোর সন্দেহ ছিল যে এই বাড়িতেই কালো জাদুর কিছু না কিছু সে পাবে। সে বাড়ির ভেতরে ঢুকে রেহমাতের চেয়ারটা স্পর্শ করতেই অনুভব করতে পারে রেহমাত কিভাবে মারা গিয়েছিল তা। আর এরপর সে ঘরের চারিপাশটা দেখতে থাকে। হঠাৎ করেই সে শ্রীর ঘর থেকে কিছু একটা অনুভব করে। দরজা মেলতেই চারিপাশে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। বিছানার কাছে গিয়ে সে দুটো বস্তু মাটিতে ফেলে দেয়, যে দুটো আস্তে আস্তে সরে যেতে শুরু করে বিছানার নিচের দিকে। জারু নিজেও সেদিকে এগোতে থাকে। বিছানার নিচে বেশ কয়েকটা তেলের বোতলের পাশাপাশি ছোট্ট একটা শিশি ছিল। সে সেটা বের করে নিয়ে আসে। মুখ খুলেই ওই শিশির ভেতরে পাওয়া যায় এক টুকরো চুল এবং কালো জাদুর জিনিস, যেটা মাটিতে ফেলতেই তাতে আগুন ধরে যায়। ছটফট করতে শুরু করে শ্রী। বোঝা যাচ্ছিল যে তার উপরই এই কালো জাদু করা হয়েছিল। জারু মন্ত্র পড়ছিল, এদিকে সিলিংয়ে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, যেটা ঘূর্ণিঝড়ের মতো করে এগিয়ে যাচ্ছিল জারোর দিকে। এটা এভাবেই ঢুকে পড়ে ওই ছোট্ট শিশির ভেতরে। সাথে সাথে জারো তার মুখ বন্ধ করে দেয়। ছটফট করতে করতে থেমে যায় শ্রী। আশেপাশের পরিবেশও এখন ঠিক হয়ে গিয়েছিল। জারো বলে যে এই কালো জাদু করেছে সে চাইছিল শ্রী যাতে ধুকে ধুকে মরে। যা শুনে এবার শ্রী রাগের মাথায় বলে জারো যেন এই একই কালো জাদু ওই ব্যক্তির উপর করে। এরই মাঝে বাড়িতে চলে আসে হানুম। সে নক করেই লক্ষ্য করে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে জারো। তখনই তাকে পিছ থেকে ডাক দেয় শ্রী। হানুম ভেতরে গিয়ে শ্রীর জন্য রান্নাবান্না শুরু করে দেয়। ওই সময় শ্রী লক্ষ্য করে তার পায়ের ওই ক্ষতচিহ্নটি গায়েব হয়ে গিয়েছে, অর্থাৎ তার উপর থেকে কালো জাদু সরিয়ে ফেলেছিল জারো। কিন্তু সে তো এবার আর বসে থাকতে চাইছিল না। কে এত বড় সাহস করেছে শ্রীর উপর কালো জাদু করার? এ কারণে সে পাল্টা কালো জাদু করতে চাইছিল ওই ব্যক্তির উপর। যে কারণে সে পরদিনই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আবারও চলে যায় জারোর বাড়িতে। জারো রিচুয়ালের জন্য প্রয়োজনীয় সবকিছু রেডি করছিল। কালো দুটো মুরগি সে জবাই করছিল। এরপর সে স্ত্রীকে নিয়ে রিচুয়ালে বসে এবং সেখানে স্ত্রী একটা ছবি দিয়ে জারোকে জিজ্ঞাসা করে এই ব্যক্তিই কি তার উপর কালো জাদু করেছে। এই ব্যক্তির ছবি আমাদেরকে দেখানো হয় না, তবে জারো দেখতে পায় ওই কালো জাদুর দিকে ওই ছবিটি আকর্ষিত হচ্ছে। এর মানে হলো এই ব্যক্তি স্ত্রীর উপর এই কালো জাদু করেছে। সে এবার ওই ছোট্ট শিশির ভেতর থেকে ওই ছোট্ট টুকরোটা বের করে আর এরপর সেটা দিয়ে দেয় আগুনের ভেতরে। এটা আগুনের ভেতরে দিয়েই সে মন্ত্র পড়তে আরম্ভ করে। চারিদিকে বাতাস শুরু হয়ে যায়। হঠাৎ করেই সে হাওয়ায় ভেসে ওঠে, আবারও নিচে এসে পড়ে। তারা কিছু বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে হঠাৎ করে জারো ছটফট করতে আরম্ভ করে, যেন কেউ একজন তার ঘাড় মটকে দিচ্ছে। সে এখানে বাঁচার জন্য স্ত্রীর গলা ধরে এবং তার চেনটা ছিঁড়ে নিয়ে আসে। এরই মাঝে সে হাওয়ায় ভেসে ওঠে এবং তার শরীরে আগুন লেগে যায়, যা দেখে স্ত্রী প্রচন্ড ভয় পেয়ে যায়। চারিদিকে রিচুয়ালের সব স্থানে আগুন লাগতে শুরু করে, যা দেখে ভয়ে স্ত্রী পালাতে আরম্ভ করে। এর মানে স্পষ্ট, স্ত্রী যার উপর পাল্টা কালো জাদু করতে চাইছিল সে অনেক বেশি ভয়ানক কালো জাদুকারী ছিল। তার সাথে জারোর শক্তি পেরে ওঠেনি। এখন এদিকে ততক্ষণে বাড়িতে ফিরে এসেছিল দিনা। মাকে খুঁজতে সে মায়ের রুমে যায়। সেখানে একটা ড্রয়ার খোলা ছিল, যার ভেতরে ছিল পুরনো একটা অ্যালবাম, আর এর ভেতরে একটা ছবি কাটা অবস্থায় ছিল।
সে ওই ছবিটি দেখছিল। এমন সময় শ্রী সেখানে চলে আসলে সে ওই ছবিটি নিজের কাছে রেখে দেয়। শ্রীর শরীরে রক্ত লাগা, যেন তার কোনো হুঁশই নেই ভয়ে। এই সব কিছু দেখে দিনা তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। শ্রীও কাঁদতে থাকে। এখন ওই রাতে দিনা তাকে কিছুটা সামলে নেয়। রাতের বেলা তার দেখাশোনা করে তাকে শুইয়ে দিয়ে সে রুম থেকে বেরিয়ে আসে। ওই সময় আমরা দেখতে পাই শ্রীর রুমের সিলিংয়ে আবারও ওই প্রবলেম দেখা দিয়েছে। এর মানে ওই ব্যক্তি আবারও তার উপর কালো জাদু করতে আরম্ভ করেছে। দিনা বুঝতে পেরেছিল শ্রীর সাথে কোনো একটা বিষয়ে ঝামেলা আছে, তাই সে আবারও আন্দির সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করে। তার মায়ের রুম থেকে পাওয়া একটা কালো জাদুর বই আন্দিকে দিয়ে সে বলে তার মনে হচ্ছে তার মায়ের উপর কেউ কালো জাদু করেছে, তাদের কোনো এক শামানের সাহায্য নেওয়া উচিত। একথা বলা মাত্রই আন্দি অনেক বেশি রেগে যায়। তার মনে হচ্ছিল দিনার মাথা খারাপ হয়ে গিয়েছে। এছাড়া সে যে শামানের সাহায্য নিতে চাইছে, অর্থাৎ জারো, সে তো আজ দুপুরেই পুড়ে মারা গিয়েছে, তার পুরো বাড়ি পুড়ে গিয়েছে। একথা শুনে অবাক হয়ে যায় দিনা। তাই তো পরদিন স্কুলের বাহানায় বেরিয়ে সে ওই বাড়িতে যায়। সেখানে বাড়ির সব জিনিসপত্র দেখার সময় সে তার মায়ের লকেটটি, সেই সাথে ওই ছেঁড়া ছবিটি খুঁজে পায়। সে বুঝতে পারে তার মা এখানে এসেছিল। অন্যদিকে হানুম আবারও এসেছিল শ্রীদেরকে সাহায্য করতে। সেখান থেকে বাড়িতে এগিয়ে দিতে যাচ্ছিল আন্দি। যাওয়ার সময় তারা দেখতে পায় জারোর লাশ নিয়ে এলাকাবাসীরা ঝগড়াঝাটি করছে। তারা কোনোভাবেই গ্রামের মাটিতে জারোকে কবর দিতে দিবে না, কেননা সে একজন কালো জাদুকারী শয়তান ছিল। তারা ভয় পাচ্ছিল যে যদি তাকে এই গ্রামে কবর দেওয়া হয় তাহলে গ্রাম অভিশপ্ত হয়ে যেতে পারে। তাই তারা চাইছিল জঙ্গলের মাঝে তার লাশকে দাফন করতে। গ্রাম প্রধান তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। এখন ওই দিন রাতে দিনা তার রুমে বসে ওই দুটো ছবি এক করে। সেখানে তার মা এবং বাবার সাথে অন্য একজন মহিলা ছিল। সে বুঝতে পারে তার মা এই ছবি থেকে ছিঁড়ে নিয়েই জারোর কাছে গিয়েছিল। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তাই তো পরদিন থেকেই সেই ছবির পিছে থাকা ওই বাড়িটি খুঁজতে আরম্ভ করে। এদিকে বাড়িতে তখন শ্রীর সাথে একা ছিল হানুম। ওই সময় আমরা দেখতে পাই শ্রী জানালার কাছে দাঁড়িয়ে অদ্ভুতভাবে কাঁপছে। হানুমও এটা লক্ষ্য করে, তবে সে কিছু বুঝে ওঠার আগেই আচমকা ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে দরজাটির কাছে গেলেই শুনতে পায় ভেতর থেকে এক ভয়ানক কণ্ঠ, যে কিনা বারবার বলছিল যে ওই ব্যক্তি তার কাছ থেকে তার হাজবেন্ড ছিনিয়ে নিয়েছে। সে ওই ব্যক্তিকে বাঁচতে দিবে না, সে তাকে শেষ করে দিবে। এ কথা শুনেই হানুম ঘাবড়ে যায়। এমন সময় হঠাৎ করে শ্রী দরজা খোলে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক না। সে অদ্ভুতভাবে হানুমের দিকে তাকিয়ে বলে তার পিপাসা লেগেছে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। এই ঘটনায় হানুম বেশ ঘাবড়ে গিয়েছিল। এদিকে আমরা দিনাকে দেখতে পাই, যে খুঁজতে খুঁজতে ঠিকই ওই বাড়িটি খুঁজে বের করেছিল, যেটা সে ওই ছবিতে দেখেছিল। ওই বাড়িতে গেলে একজন লোক বের হয়। দিনা তাকে ওই ছবিটি দেখায় এবং ছবিতে থাকা ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে লোকটি এই ছবি দেখে অনেকটা ঘাবড়ে যায়। সে কোনো কিছু না বলেই দরজা বন্ধ করে দেয়। দিনা অনেক চেষ্টা করে তার কাছে রিকোয়েস্ট করার, তবে সে শোনে না। তখনই পাশ থেকে একজন মহিলা তাকে ডাক দেয়। মহিলাটি ছবিতে থাকা এই মেয়েটিকে চিনত। তার নাম ছিল লেলা। অনেক আগে সে এখানে থাকতো, তবে এখন সে এখান থেকে চলে গিয়েছে। দিনা তার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নেয়। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই। একা একা আন্দি বসে রেডিও চালাচ্ছিল। এরই মাঝে আমরা সেখানে এক ভয়ানক প্রেতাত্মার উপস্থিতি দেখতে পাই। সাথে সাথে রেডিওটি বন্ধ হয়ে গেলে সে গিয়ে রেডিওটি চালু করে, আবারও এসে টেবিলে বসে। ওই সময় স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং সে নিজের সামনে ওই প্রেতাত্মাকে দেখতে পায়, যে কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করে যে সে কিসের জন্য অপেক্ষা করছে। স্ত্রী ভয়ে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। সাথে সাথে ওই প্রেতাত্মা তার সামনে থেকে গায়েব হয়ে যায়। তবে পরক্ষণেই তাকে সিলিংয়ের সাথে সে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে আন্দির সামনেই এবার রেডিওটি আপনা আপনি চালু হয় এবং বন্ধ হয়, যা দেখে আন্দি নিজেও অবাক হয়ে যায়। এদিকে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছিল স্ত্রী। এরপর হঠাৎই ওই ভয়ানক কণ্ঠ শোনা যায়, যে কিনা আয়াতুল কুরসির বাকিটুকু পড়ে এবং হামলে পড়ে স্ত্রীর উপর। ফলে স্ত্রী এবার চিৎকার করে ওঠে এবং তার চিৎকার শুনে দিনা এবং আন্দি ছুটে চলে যায় তার রুমে। সেখানে জানালা ভেঙে গিয়েছিল। ঘরে মাকে না দেখে আন্দি প্রথমে ভাবে তার মা হয়তোবা জানালা দিয়ে বেরিয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় ঘরের এক কোণে বসে আছে স্ত্রী, যে কিনা ভয়ে জারোর নাম নিচ্ছিল।
তখনই আন্দির মনে পড়ে যায় গ্রামের ওই লোকগুলোর কথা, যারা কিনা বলছিল যে জারো যেহেতু কালো জাদু করতো তাই তার ঠিকমতোভাবে দাফন করা উচিত না, এমনিতেই তার আত্মা পচঙে পরিণত হবে এবং গ্রামবাসীর পিছে পড়ে যাবে। এখন পরদিন সকালে দৃশ্য দেখানো হয়, যেখানে হানুম এসেছিল স্ত্রীদের বাড়িতে। তাকে স্ত্রীর দেখাশোনা করতে রেখে আন্দি বেরিয়ে পড়ে জারোর কবর খুঁজতে। অন্যদিকে দিনা তো যাচ্ছিল লেলার বাড়ির উদ্দেশ্যে। আন্দি জারোর পোড়া বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে ওই শিশিটা খুঁজে পায়, যেটার মাধ্যমে তাদের উপর কালো জাদু করা হয়েছিল। এরই মাঝে সেখানে জারোর ওয়াইফ চলে আসে। সে মনে করেছিল চোর প্রবেশ করেছে। আন্দি তার পিছু করতে শুরু করলে সে আন্দিকে আঘাত করতে যায়। তখন আন্দি নিজের সমস্যা খুলে বলে এবং জারোর কবরের ঠিকানা চায়। সে মূলত তার কবর দেখতে চাইছিল, যা শুনে জারোর স্ত্রী অবাক হয় ঠিকই, তবে সে আন্দিকে সাহায্য করে এবং বলে দেয় যে কোথায় জারোকে কবর দেওয়া হয়েছে। ঠিকানা নিয়ে আন্দি পৌঁছে গিয়েছিল গহীন জঙ্গলে। এই জঙ্গলের ভেতরেই ছিল জারোর কবর। এই জঙ্গলে জারোর কবর খুঁজে বের করা এতটা সহজ ছিল না। সে যখন এই কবর খুঁজছিল তখন অন্যদিকে দিনা খুঁজে বের করে ফেলেছিল লেলার বাড়ি। সেখানে গিয়েই সে ঘাবড়ে যায়। সে যেন নতুন কোনো কিছু জানতে পারে, যেটা সে দ্রুত আন্দিকে জানাতে চাইছিল। তবে তার ফোনে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়। তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এদিকে কবর খুঁজে বের করে ফেলেছিল আন্দি। কবরের উপরের কাঠে জারোর নাম লেখা থাকলেও ভেতরে জারোর লাশ ছিল না। তার কবর খুঁড়ে কেউ একজন তার লাশ তুলে নিয়েছিল, অর্থাৎ তার লাশ সত্যি পচঙে পরিণত হয়েছে। ফলে সে নিজের মাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তখনই সেখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এরই মাঝে দিনা বাড়িতে পৌঁছে গিয়েছিল। বাড়িতে পৌঁছে সে তার মাকে খুঁজতে থাকে। কোথাও তার মাকে সে খুঁজে পাচ্ছিল না। আমরা স্ত্রীর অবস্থা দেখেই বুঝতে পারি তাকে বশ করে রেখেছে কোনো এক শক্তি। সে নিজের হুঁশেই নেই। সে একা একাই কোথাও একটা হেঁটে চলে যাচ্ছে। যাকে বাড়ি থেকে বের হতে দেখে দিনা তার কাছে দৌড়ে যেতে যায়। ঠিক তখনই তার সামনে কেউ একজন চলে আসে, যাকে দেখে দিনা অনেক বেশি ঘাবড়ে যায় এবং তাকে নিষেধ করতে থাকে তার উপর আক্রমণ করতে। আচমকাই ওই ব্যক্তি আক্রমণ করে দিনার উপর এবং দিনা অজ্ঞান হয়ে যায়। এদিকে জঙ্গলের মাঝে দৌড়ে আসার সময় আন্দি পড়ে যায়। সে যেন কোনো এক মহাবিপদের সংকেত পাচ্ছিল, যা ঘটছিল তার মায়ের সাথে। আমরা দেখতে পাই স্ত্রীর ঘরের সিলিংয়ের ওই কালো দাগ যেন ছড়িয়ে পড়ছে। তার সামনে দাঁড়িয়ে আছে জারোর পচং। সামনে এগিয়ে এসেছে একটা চেয়ার, যার উপর সে দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ সে নিজেকে নিজে শেষ করে দিতে চলেছিল। জারো এখানে তার সামনে দাঁড়িয়ে তাকে বাধ্য করছিল এই কাজ করতে। এরই মাঝে বাড়িতে চলে আসে আন্দি। আন্দি হানুমকে ডাক দেয় এবং দিনা আর স্ত্রীর কথা জিজ্ঞাসা করে। যদিও হানুম এই ব্যাপারে কিছুই জানতো না, সে তো ঘরে ছিল। আন্দি দেখতে পায় স্ত্রীর ঘরের দরজা আটকানো। সে অনেক কষ্টে স্ত্রীর ঘরের দরজা ভাঙে, তবে ভেতরে ঢুকেও সে কিছুই দেখতে পায় না। বাইরে ঝোড়ো হাওয়া চলছিল এবং তার ঘরের যে জানালা তারা আটকে রেখেছিল সেই কাঠও ভাঙা ছিল, অর্থাৎ স্ত্রী এই পথ দিয়েই বেরিয়ে গিয়েছে। এদিকে দিনাও বেশ অসুস্থ, তাই হানুম চাইছিল তাকে নিয়ে তার নিজের বাড়িতে যেতে। তাহলে তার মা দিনার খেয়াল রাখতে পারবে, আর যতক্ষণে তার মা দিনার খেয়াল রাখবে ততক্ষণে আন্দি এবং হানুম বেরোতে পারবে স্ত্রীকে খুঁজতে। এই কথায় রাজি হয়ে যায় আন্দি। ওই রাতে তারা গিয়ে পৌঁছায় হানুমের মা রত্নার বাড়িতে। সেখানে একটা ঘরে শুইয়ে দেয় দিনাকে। দিনা তখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি, তার প্রচণ্ড জ্বর। তাই আন্দিকে আপাতত ফ্রেশ হয়ে রেস্ট নিতে বলে হানুম। খাবার রেডি হওয়ার পর তারা তিনজন একসাথে খাবার খায়, যেখানে হানুমের মা রত্নারও মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে আধ্যাত্মিক কিছুই রয়েছে। আন্দি এখনও মুখে অস্বীকার করলেও সে নিজেও জানতো যে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই আধ্যাত্মিক কিছু রয়েছে। তাই তো ওই রাতে সে ঘুমাতে পারে না। বাইরে বসে চৌকি দিচ্ছিল নিজের বোনের এবং অপেক্ষা করছিল তার জ্ঞান ফেরার। এরই মাঝে সে সেখানে একটা অ্যালবাম দেখতে পায়, যেখানে হানুমদের পুরনো ছবি ছিল। সেখানে রত্নার সাথে হানুমের বাবারও ছবি ছিল। সে এগুলো দেখছিল। এরই মাঝে দিনা ছটফট করতে আরম্ভ করে। সে দিনার কাছে আসে এবং তাকে শান্ত করে যখন চলে যাচ্ছিল তখন দিনার ব্যাগ তার পায়ে বাঁধে এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে দিনার ডায়েরিটি। এই ডায়েরির ভেতরেই ছিল ওই ছবিটি, অর্থাৎ লেলার ছবি। আন্দি এই ছবি দেখে অবাক হয়ে যায়, কেননা এরকমই একটা ছবি সে ওই অ্যালবামেও দেখেছিল। সে ওই ছবিটি একসাথে মেলায়। সে অবাক হয়ে দিনার ডায়েরিটি ওপেন করতেই দেখতে পায় তার ভেতরে লেলা এবং রত্না দুজনেরই নাম লেখা আছে। আর এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। রত্নাই ছিল লেলা, অর্থাৎ সেই কালো জাদু করেছিল স্ত্রীর উপর। কিন্তু কেন? আর হানুম কি এটা জানে?
এই সকল চিন্তায় আন্দির শরীর খারাপ হতে শুরু করে। সে বেসিংয়ের সামনে ছিল, এমন সময় পেছনের দরজাটি আপনা আপনি খুলে যায়, অর্থাৎ কেউ একজন ওই ঘরের ভেতর থেকে আন্দিকে দেখছিল। আন্দি ওই সময় আয়নার পেছনে ওই ছোট্ট শিশি দেখতে পায়, যে শিশিতে করে কালো জাদু করা হয়েছিল স্ত্রীর উপর। এখন আপাতত এই নিয়ে কি করবে তা বুঝে উঠতে পারছিল না আন্দি। এরই মাঝে সে কারোর পায়ের আওয়াজ শুনতে পায় এবং ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করতে থাকে। কেউ একজন আসে এবং মেন দরজাটি লক করে সেখান থেকে চলে যায়। আন্দি বুঝতে পারে এটা লেলা অর্থাৎ রত্না, তাই তো সে এবার হানুমকে ডাকতে যায়। কেননা এই পরিস্থিতিতে সে একমাত্র বিশ্বাস করতে পারছিল হানুমকে। হানুমই তাকে একমাত্র সাহায্য করতে পারবে। রত্নাকে ডেকে সে বলে যে তার এখনই দিনাকে নিয়ে এখান থেকে বের হতে হবে। হানুম তার মাকে ডাকতে চাইছিল, তবে আন্দি তাকে তার উপর ভরসা করতে বলে এবং তার মাকে ডাকতে নিষেধ করে। লুকিয়ে লুকিয়ে তাকে বের হতে সাহায্য করতে চাইছিল হানুম, তবে মেন দরজায় তো লক করা ছিল, যে কারণে সে ভেতরে চলে যায় চাবি আনতে। সে চাবি নিয়ে দরজা খুলবে, ঠিক তখনই পেছনে গান বেজে ওঠে। এটা রেহমাতের পছন্দের ওই গানটি ছিল। বেরিয়ে আসে লেলা। সে হানুমকে তার কাছে ডাক দেয়। হানুমও ভয়ে ভয়ে তার মায়ের কাছে চলে যায়। তার হাতে এই চাবি দেখে তার মা তার উপর ভীষণ রেগে গিয়েছিল। সে হানুমকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে ভেতরে চলে যেতে যায়। তখন আন্দি তাকে পিছ থেকে ডাক দেয়। আন্দি তাকে কিছু বলতে যাবে তার আগেই হানুম পিছ থেকে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আমরা বুঝতে পারি হানুম ও রত্না অর্থাৎ লেলার সাথে জড়িত ছিল। তাদের মা মেয়ের পরিকল্পনাই ছিল সবকিছু, তাই তো তারা খুশিতে নাচতে থাকে। তাদের এই বাড়ির নিচের বেসমেন্টেই ছিল কালো জাদুর সব জিনিসপত্র, যেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল দিনা এবং আন্দিকে। কালো পোশাক পরা অবস্থায় হানুম আসে সেখানে এবং পানি মেরে জ্ঞান ফেরায় আন্দির। আন্দি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। যাকে সে এত বেশি ভালোবেসেছে সেই তার চরম শত্রু। সে এর কারণ বুঝতে পারছিল না, তাই সে হানুমকে জিজ্ঞাসা করে যে সে দিনার সাথে কি করেছে, দিনার কেন এখনো জ্ঞান ফিরছে না। সে চিৎকার করে জানতে চায় যে তার মা কোথায়, তার মাকে তারা কি করেছে। তখনই লেলা উঠে আসে এবং আন্দিকে প্রশ্ন করে তার কি মনে হয় তার মা অনেক ভালো মানুষ। সে কি জানে তার মা লেলা এবং তার পরিবারের সাথে কি করেছিল। এখানেই খুলে আসল রহস্য। আমরা জানতে পারি অতীতে লেলা এবং শ্রী ছিল বেস্ট ফ্রেন্ড। লেলার ভালোবাসার মানুষ ছিল রেহমাত। লেলা তখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল রেহমাতের বাচ্চা দ্বারা। এটা জানার পরও শ্রী তার সাথে চরম অন্যায় করে। সে জারোর মাধ্যমে রেহমাতের ওপর কালো জাদু করেছিল, যাতে করে সে রেহমাতকে পায় এবং একা হয়ে যায় লেলা। প্রেগনেন্ট অবস্থায় এইভাবে স্বামী ছাড়া তাকে গ্রামে থাকতে দেওয়া হয় না। অপমান, লাঞ্ছনা এগুলো তো আছেই। তার পাশাপাশি তাকে একাই মানুষ করতে হয়েছিল হানুমকে। হ্যাঁ, হানুম রেহমাতের মেয়ে অর্থাৎ আন্দির সৎ বোন। এজন্যই মূলত আন্দির সাথে সম্পর্কে জড়ালেও সে প্রথম থেকে কখনোই আন্দিকে নিজেকে স্পর্শ করতে দিত না, কেননা সে নিজেও জানত আন্দি তার ভাই হয়। সে তো প্রতিশোধ নেওয়ার জন্যই আন্দির কাছাকাছি গিয়েছিল, যাতে করে সে তাদের বাড়িতে প্রবেশ করতে পারে এবং স্ত্রীর উপর কালো জাদু করতে পারে। হানুমের এই ধোকায় ভেঙে পড়েছিল আন্দি, তবুও সে নিজেকে সামলে নেয় এবং চিৎকার করে জানতে চায় তার মা শ্রী কোথায়। তখনই লেলা গিয়ে বসে কালো জাদু করতে। সেখানে বসে সে একটা পুতুল উঁচু করে এবং সেটা সামনের দিকে নিয়ে আসে। ঠিক তখনই আমরা দেখতে পাই শ্রীও সেখানে হেঁটে আসছে। তার কোনো হুঁশ ছিল না, চোখ ছিল পুরোপুরি সাদা, অর্থাৎ সে পুরোপুরি লেলার বশে ছিল। হানুম একটা চেয়ার এনে তার সামনে রেখে দেয়। লেলার ইশারায় শ্রী তার উপর বসে পড়ে এবং হানুম তাকে ওই চেয়ারের সাথে বেঁধে ফেলে। বাধা হয়ে যেতেই লেলা তার উপর থেকে স্পেল সরিয়ে নেয়, যার ফলে সে হুঁশে ফিরে আসে এবং নিজেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। আশেপাশে তার ছেলে মেয়ে পড়েছিল অসহায়ভাবে। তখনই লেলা তাকে ডাক দেয়। এত বছর পর লেলাকে সামনে দেখে সে অবাক হয়ে যায়। সে যখন জানতে পারে হানুম লেলার মেয়ে, তখন সে আরো বেশি অবাক হয়ে যায়। আমরা এখানে জানতে পারি রেহমাতের মৃত্যুও কোনোভাবে স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং তার উপরও কালো জাদু করে তাকে হত্যা করেছিল লেলা। সে মূলত স্ত্রীর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কষ্ট দিতে চাইছিল, তার সামনেই তার ভালোবাসার সব মানুষদেরকে শেষ করে দিয়ে। তাই তো হানুম গিয়ে এবার দিনার কাপড়ের একটা টুকরো কেটে নিয়ে আসে এবং তার উপর স্পেল করতে শুরু করে লেলা। সাথে সাথে দিনার জ্ঞান ফিরে আসে। চোখ মেলতেই সে তার মা এবং ভাইকে দেখে। তবে যখনই সে হানুমকে দেখে তখনই সে সতর্ক হয়ে যায়,
অর্থাৎ বাড়িতে হানুমি তার উপর আঘাত করে তাকে অজ্ঞান করেছিল। এখানে আমরা দেখতে পাই দিনার হুঁশ থাকলেও তাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছিল লেলা। তার শরীর তার নিয়ন্ত্রণে ছিল না, তাই তো এইভাবেই তাকে দেওয়ালের সাথে আঘাত করে করে আহত করতে থাকে লেলা, যা দেখে কষ্টে চিৎকার করতে থাকে আন্দি। মেয়ের এই অসহায় অবস্থা দেখে স্ত্রীও হাউমাউ করে কাঁদতে থাকে এবং লেলাকে বলতে থাকে তার ছেলে মেয়েকে ছেড়ে দিতে। তবে লেলা এখানে দিনাকে উপরে তোলে এবং তার পায়ের শিরা কেটে দেয়, আর এরপর তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। ফলে এবার দিনা অনেক বেশি আঘাত পায়। অট্টহাসিতে ফেটে পড়ে হানুম এবং লেলা। হানুম এবার কেচি হাতে তার কাছে যায় এবং তার চুল কেটে নেয়। লেলা ওই চুলের টুকরো পুতুলের গলায় পেঁচিয়ে তাকে শেষ করে দিতে চলেছিল। ঠিক তখনই শ্রী লেলাকে বলে সে যা কিছু করেছে এর জন্য সে মাপ চাইছে। লেলা যেন তাকে মাফ করে দেয়, তার ছেলে মেয়ের কোনো ক্ষতি না করে। সে যদি কারোর ক্ষতি করতেই চায় তাহলে সে যেন স্ত্রীকে শেষ করে দেয়। তখন লেলা স্ত্রীকে একটা অফার দেয়, স্ত্রী যদি ওই অভিশপ্ত জারোর কবরে নিজেকে মাটি দিয়ে দেয় তাহলেই একমাত্র সে তার ছেলে মেয়েকে ছেড়ে দিবে। স্ত্রী নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য এই কথাই রাজি হয়ে যায়। এদিকে ততক্ষণে আন্দির সুযোগ বুঝে হানুম এবং লেলার ব্যবহৃত একটা কাপড়ের টুকরো ঢুকিয়ে ফেলে ওই ছোট্ট শিশির ভেতরে, কেননা সে এইভাবেই কালো জাদু করতে দেখেছিল লেলাকে। এরই মাঝে স্ত্রীর চোখ সাদা হয়ে যায় এবং তার কাছে চলে আসে জারোর পচং, যার পিছু করতে করতে স্ত্রী বেরিয়ে যায়। চিৎকার করে তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে আন্দি, তবে এতে কোনো লাভ হয় না। জারোর পিছু পিছু তার কবরে গিয়ে শুয়ে পড়ে স্ত্রী, আর এভাবেই কবরে মাটি চাপা হয়ে যায় সে নিজে। তবে এতেই লেলা ক্ষান্ত হয় না, সে দিনা এবং আন্দিকেও শেষ করে দিতে চাইছিল। হানুম তখন আন্দির কাছে যায়। ততক্ষণে আন্দি তার হাত খুলে ফেলেছিল। সে হানুমকে ধাক্কা দিতেই তার কাছে দৌড়ে চলে যায় লেলা। এই সুযোগে আন্দি নিজের পাও খুলে ফেলে। লেলা তাকে আটকানোর জন্য তার কাছে গেলে সে লেলাকেও ধাক্কা মেরে দূরে ফেলে দেয়, আর এরপর সে চলে যায় তার বোনের কাছে। তার হাতে ছিল ওই ছোট্ট শিশিটি, যেটা সে এখানে মা মেয়ের সামনেই আগুনের ভেতরে দিয়ে দেয়। যেহেতু তার ভেতরে তাদের দুজনের ব্যবহৃত কাপড় ছিল, তাই সাথে সাথে তাদের উপর কালো জাদুর প্রভাব পড়ে এবং তাদের গায়ে আগুন ধরে যায়। তারা দুজনই ছটফট করতে থাকে। এই সুযোগে দ্রুত বোনকে নিয়ে বেরিয়ে আসতে থাকে আন্দি। সে বেসমেন্ট থেকে বের হয়ে এলেও বাইরের দরজা তো লক করা ছিল। আন্দি সেটা খোলার চেষ্টা করছিল, এমন সময় সেখানে মামের মধ্য থেকে কেউ একজন চলে আসে, যাকে সে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আর এরপর কোনো মতে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে। বোনকে বাঁচিয়ে নিতে পারলেও এবার পালা ছিল মাকে বাঁচানোর। এরই মাঝে আমরা দেখতে পাই জারোর কবরের মধ্যে স্ত্রী চাপা পড়ে গিয়েছিল। হঠাৎই তার একটা হাত সে বের করে কোনো মতে এবং বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। ততক্ষণে আন্দি দিনাকে নিয়ে ওই জঙ্গলে পৌঁছে গিয়েছিল। দিনাকে গাড়িতে অপেক্ষা করতে বলে সে বেরিয়ে পড়ে জারোর কবরের উদ্দেশ্যে। আগে যেহেতু সে একবার এসেছিল, তাই সে এবার সহজেই পেয়ে যায় জারোর কবর, যেখান থেকে বেরিয়েছিল স্ত্রীর হাত। আন্দি আর এক মুহূর্ত দেরি না করে হাতের কাছে যা কিছু পায় তাই দিয়ে খুঁড়তে শুরু করে ওই কবর। খুঁড়তে খুঁড়তে সে অনেক চেষ্টার পর স্ত্রীর মুখ বের করে নেয়। তার তখনও পর্যন্ত নিঃশ্বাস চলছিল, অর্থাৎ স্ত্রী মারা যায়নি। তাই তো আন্দি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে নিজের মা এবং বোনকে বাঁচিয়ে নিয়েছিল, এর থেকে বড় বিষয় আর কিছুই ছিল না। এদিকে শত্রুকেও সে উপযুক্ত শাস্তি দিয়েছিল, কিন্তু আসলেই কি তাই? আসলেই কি লেলা এবং হানুম মারা গিয়েছে? আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই, যে অ্যাম্বুলেন্স নিয়ে হানুমদের বাড়িতে গিয়েছিল কেউ একজন। হানুম এবং লেলাকে সে দুটো ব্যাগে ভরেছিল এবং তুলে নিয়েছিল অ্যাম্বুলেন্সে নিয়ে সে যখন যাচ্ছিল তখনই আসে একটা টুইস্ট। আমরা দেখতে পাই ওই লোকটিকে, যাকে স্ত্রীর বাসায় সিলিং সারার কাজে আমরা দেখেছিলাম। সে মূলত লেলা এবং হানুমের সাথে জড়িত ছিল। সেই প্রথমে কালো জাদু করেছিল স্ত্রীর উপর, যাতে করে হানুম সুযোগ বুঝে ওই বাড়ি প্রবেশ করতে পারে। তবে সে একা নয়, এখানে ওই দুই মা মেয়ের মধ্য থেকে কেউ একজন বেঁচে ওঠে, অর্থাৎ সে মারা যায়নি। আর এই টুইস্টের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। তাহলে কি হানুম অথবা লেলা ফিরে আসতে চলেছে আবারও প্রতিশোধ নিতে শ্রী, দিনা এবং আন্দির উপর? এই ব্যাপারে জানতে হলে আপনাদের দেখতে হবে কাফি 2 গল্প, যা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই মুভির পর আমি খুব শীঘ্রই কাফি 2 গল্প আপনাদের জন্য নিয়ে আসব, তাই ওই গল্প যদি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।
আল্লাহ হাফেজ।